রাত 2টো বাজে, চারদিক পুরো নিস্তব্ধ। একটা নিশ্ছিদ্র অন্ধকার ঘরের ভেতর হঠাৎ একটা ফোনের স্ক্রিন জ্বলে ওঠে। আননোন নম্বর থেকে একটা হোয়াটসঅ্যাপ ভয়েস মেসেজ। মেসেজটা প্লে করতেই শুধু ভারী নিঃশ্বাস আর একটা ফিসফিসানি শোনা যায়। তুই এখনো জেগে আছিস? রাত 2টো এটা কিন্তু শুধু একটা সাধারণ সময় নয়। বিবর্তনের দিক থেকে দেখলে এই সময়টায় মানুষের মস্তিষ্ক সবচেয়ে বেশি অরক্ষিত বা ভালনারেবল অবস্থায় থাকে। মানে ওই সার্কিডিয়ান রিদমের ব্যাপারটা বলছেন তো? হ্যাঁ, ঠিক। সার্কেডিয়ান রিদম অনুযায়ী রাত 2টো থেকে 3টের মধ্যে আমাদের দেহের তাপমাত্রা একদম নিচে নেমে যায়। মেলাটোনিন হরমোনের ক্ষরণ তখন চরম মাত্রায় পৌঁছায়। মস্তিষ্ক তখন গভীর ঘুমের স্তরে থাকে। আর চারপাশের নিস্তব্ধতার কারণে মানুষ অবচেতনভাবেই নিজেকে পরিবেশের কাছে সবচেয়ে বেশি উন্মুক্ত বলে মনে করে, তাই না? একদম। মস্তিষ্ক তখন পুরোপুরি বিশ্রামের জন্য প্রস্তুত। আর ঠিক সেই মুহূর্তে একটা অজানা ডিজিটাল ডিভাইসের মাধ্যমে বাইরের একটা স্টিমুলাস জোর করে সেই ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়ছে। এই ব্যাপারটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। রাত 2টোর এই মেসেজটা অনেকটা গভীর রাতে কেউ দরজায় কড়া নাড়ার মতো, কিন্তু এটা তার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। হ্যাঁ, কারণ দরজার কড়া নাড়ার শব্দ অন্তত ঘরের বাইরে থেকে আসে। ঠিক তাই। আর এখানে শব্দটা আসছে সরাসরি হাতের মুঠোয় থাকা বা ওই বিছানায় রাখা ফোন থেকে। মানে আমাদের সীমানাটা একেবারে ভেঙে যাচ্ছে। আর এই সীমানা ভাঙার বিষয়টা আরও প্রকট হয় মেসেজের বিষয়বস্তুর কারণে। ওই যে একটা বাক্য, তুই এখনো জেগে আছিস, এই একটা কথা মানুষের সেই আদিম ভয়টাকে জাগিয়ে তোলে। মানে অন্ধকার যুগে জেগে থাকার যে বিপদগুলো ছিল সেগুলোর কথা বলছেন? হ্যাঁ, ঠিক ধরেছেন। অন্ধকার যুগে এই সময়ে জেগে থাকার অর্থই ছিল আশেপাশে কোনো শিকারী প্রাণী বা বিপদ ঘাপটি মেরে আছে। যখন কেউ ফিসফিস করে বলে যে সে জানে অপর ব্যক্তি এখনো জেগে আছে, তার মানে হলো একটা একতরফা নজরদারি চলছে। অন্ধকারে কেউ একজন দেখছে, কিন্তু তাকে দেখা যাচ্ছে না। একদম। এটা একটা সাইকোলজিক্যাল টর্চার। আচ্ছা, এরপর সোর্সে যেটা হয়, ভুক্তভোগী তো এই ফিসফিসানি শোনার পর ভয় পেয়ে সাথে সাথে নম্বরটিতে কল ব্যাক করে, কিন্তু সে শুনতে পায় ওই পরিচিত যান্ত্রিক গলা, দ্য নাম্বার ইউ আর ট্রাইং টু রিচ ইজ সুইচড অফ। এখানে কিন্তু একটা দারুণ মনস্তাত্ত্বিক খেলা চলছে, তাই না? মানুষ যখন কল ব্যাক করে সে তো আসলে একটা যুক্তি খোঁজে। সে চায় অপর প্রান্তে কোনো একজন রক্ত মাংসের মানুষ থাকুক, যাকে অন্তত বকাঝকা করা যায় বা তার পরিচয়টা জানা যায়। ঠিক। কিন্তু নম্বরটা বন্ধ পাওয়ার মানে হলো বিপদের উৎসটা সম্পূর্ণ অধরা হয়ে গেল। মনোবিজ্ঞানের ভাষায় এ যে অজানার প্রতি মানুষের আদিম আতঙ্ক, এটা মস্তিষ্কের একটা নির্দিষ্ট মেকানিজমকে ট্রিগার করে। ফাইট অর ফ্লাইট রেসপন্সের কথা বলছেন কি? হ্যাঁ, যতক্ষণ জানা যায় শত্রু কে বা কোথায় আছে, ততক্ষণ মস্তিষ্ক লড়াই বা পালানোর একটা পরিকল্পনা করতে পারে। কিন্তু বিপদের উৎস যখন অদৃশ্য থাকে, তখন মস্তিষ্ক নিজেই সবচেয়ে ভয়ঙ্কর চিত্রনাট্যগুলো তৈরি করতে শুরু করে। মানে আমাদের থ্রেট ডিটেকশন সিস্টেম তখন আর কোনো নির্দিষ্ট বস্তুর উপর ফোকাস করতে পারে না। একদম। তখন পুরো চারপাশের পরিবেশটাকে মস্তিষ্ক শত্রু বলে মনে করতে থাকে। আর ঠিক এই জায়গাটিতেই প্রথম মেসেজটা পাওয়ার পর ভুক্তভোগী একটা কোপিং মেকানিজমের আশ্রয় নেয়। সে ঘটনাটাকে পুরোপুরি ইগনোর করার চেষ্টা করে। হ্যাঁ, কারণ আমরা যখন কোনো কিছু বুঝতে পারি না বা তীব্র ভয় পাই, তখন সেটাকে অস্বীকার করতে চাই। এটা খুব স্বাভাবিক মানুষের প্রবৃত্তি। কিন্তু সে ইগনোর করার আগেই তো দ্বিতীয় মেসেজটা চলে আসে, ওই যে ঘুমাস না, ঘুমালেও আসবে। এরপর ভুক্তভোগী দ্রুত ঘরের চারপাশ চেক করে, দেখে দরজা জানালা সব বন্ধ। এখানেই তো ভয়টা আরও বাড়ে। ঠিক বলেছেন, কারণ হঠাৎ তার চোখ যায় ঘরের কোণে থাকা আলমারিটার দিকে। সে নিশ্চিত যে ঘুমানোর আগে সে আলমারির দরজাটা বন্ধ করেছিল, কিন্তু এখন সেটা সামান্য খোলা। এখানে এসে গল্পটা সরাসরি মানুষের মস্তিষ্কের প্যাটার্ন রেকগনিশন সিস্টেমের উপর আঘাত করে। প্যাটার্ন রেকগনিশন সিস্টেম, এটা একটু বুঝিয়ে বলবেন? মানে আমাদের মস্তিষ্ক আমাদের নিজস্ব এবং পরিচিত জায়গাগুলোর একটা 3D ম্যাপ তৈরি করে রাখে। ঘরের প্রতিটি বস্তু বা তাদের অবস্থান সব আমাদের অবচেতনে গাঁথা থাকে। সিগমুন্ড ফ্রয়েড একটা চমৎকার ধারণা দিয়েছিলেন, যাকে বলা হয় আনক্যানি বা পরিচিত জিনিসের অপরিচিত আচরণ। আচ্ছা, আনক্যানি। হ্যাঁ, যখন ঘরের গরজর জানালা সব ভেতর থেকে বন্ধ, তার মানে হলো বাইরের কোনো কিছু ভেতরে আসতে পারেনি।
কিন্তু সেই একই বন্ধ ঘরের ভেতর যখন নিজের হাতে বন্ধ করা আলমারির দরজা সামান্য খোলা দেখা যায়, তখন মস্তিষ্কের অ্যামিগডালা বা ভয়ের কেন্দ্রটা তীব্রভাবে সিগন্যাল দিতে শুরু করে। আচ্ছা দাঁড়ান, এই জায়গাটা আমার কাছে একটু কেমন যেন অযৌক্তিক লাগছে। একটা সামান্য খোলা আলমারি দেখে মানুষের বুক কেঁপে উঠতে পারে, ঠিক আছে, কিন্তু কেউ তো সাথে সাথে লাইট জ্বালিয়ে দিতে পারে বা ঘর থেকে দৌড়ে পালাতে পারে। সে কেন অন্ধকারে দাঁড়িয়ে পরিস্থিতি বিশ্লেষণ করার চেষ্টা করছে? এটা খুব ভালো প্রশ্ন। হঠাৎ করে একটা বিকট চেহারার দানব সামনে চলে এলে মানুষ জমে যায়, সেটা বোঝা যায়। কিন্তু একটা সামান্য খোলা দরজায় কেন এ প্রতিক্রিয়া? এর কারণ হলো ওই ফাইট অর ফ্লাইটের সাথে যুক্ত থাকা আরেকটা রেসপন্স, যাকে ফ্রিজ রেসপন্স বলে। ফ্রিজ রেসপন্স মানে জমে যাওয়া? হ্যাঁ, যখন মস্তিষ্ক বুঝতে পারে না যে বিপদটা ঠিক কতটা ভয়াবহ বা কোন দিক থেকে আসছে, তখন সে শরীরকে সাময়িকভাবে স্থবির করে দেয়, যাতে শিকারী প্রাণী তাকে নোটিস না করে। বুঝে পেরেছি। মানে আলমারির দরজার সামান্য খোলা থাকার মানে হলো বিপদটা ইতিমধ্যেই ঘরের ভেতরে উপস্থিত। একদম তাই। তাকে আর বাইরের কোনো বিপদের কথা ভাবতে হবে না। ঘরের ভেতরের নিশ্ছিদ্র নিরাপত্তা অনেক আগেই ভেঙে পড়েছে এবং ভুক্তভোগী সেটা টেরই পায়নি। বাপরে! আর এরপর ভুক্তভোগী যখন সাহস সঞ্চয় করে এগিয়ে গিয়ে আলমারির দরজাটা ঠেলে খোলে, তখন সে দেখে ভেতরে কেউ নেই, একদম ফাঁকা। এই শূন্যতাটা আসলে আরও বেশি ভয়ের মনে হলো আমার কাছে। ঠিক বলেছেন, কারণ ভেতরে যদি সত্যিই কোনো বিকট দর্শন ভূত বা দানব থাকত, তবে সে অন্তত তার শত্রুর একটা চেহারা দেখতে পেত। হ্যাঁ, মস্তিষ্ক তখন একটা নির্দিষ্ট বস্তুর ওপর নিজের ভয়টাকে কেন্দ্রীভূত করতে পারত। কিন্তু ভেতরে কিছু না থাকার মানে হলো যে জিনিসটা আলমারিটা খুলেছিল সেটা এখন ঘরের অন্য কোথাও লুকিয়ে আছে। একদম। শূন্যতা বা নাথিংনেস মানুষের কল্পনা শক্তিকে সবচেয়ে বেশি উস্কে দেয়। মস্তিষ্ক তখন নিজের মতো করে সবচেয়ে জঘন্য রূপগুলো কল্পনা করতে শুরু করে। মানে এটা সরাসরি কোনো ওই সস্তা জাম্প স্কেয়ার নয়? না, জাম্প স্কেয়ার মানুষের নার্ভাস সিস্টেমকে এক মুহূর্তের জন্য চমকে দেয়, কিন্তু এখানে যা তৈরি হচ্ছে তা হলো ধীরে ধীরে বাড়তে থাকা চরম উৎকণ্ঠা বা ড্রেড। আর এই ড্রেড মানুষের মনের গভীরে দীর্ঘস্থায়ী হয়, তাই না? হ্যাঁ, কারণ মস্তিষ্ক ক্রমাগত একটা সমাধান বা ক্লোজার খোঁজার চেষ্টা করে, যা সে কিছুতেই পায় না। পরিচিত পরিবেশের এই নীরব বিশ্বাসঘাতকতা সত্যি ভয়ঙ্কর। এরপর তো আখ্যানটা এমন একটা দিকে মোড় নেয় যা সাধারণ ভয়ের ধারণাকে পুরোপুরি উল্টে দেয়। আলমারিটা ফাঁকা দেখে ভুক্তভোগী যখন স্বস্তির নিঃশ্বাস ফেলারও সুযোগ পায় না, ঠিক তখনই তার ফোনে তৃতীয় মেসেজটা আসে। ওই মেসেজটা তো সবচেয়ে ভয়ঙ্কর। হ্যাঁ, এবার মেসেজের কণ্ঠস্বরটা একদম পরিষ্কার। বলছে, তুই এখন আমার দিকে পেছন করে দাঁড়িয়ে আছিস। এই বাক্যটা হলো আল্টিমেট প্রক্সিমিটি বা চরম নৈকট্যের প্রমাণ। এর আগের মেসেজগুলোতে বিপদটা একটা অদৃশ্য এবং কিছুটা দূরের ধারণা ছিল। কিন্তু এই মেসেজটা পুরো স্পেশাল ডাইনামিক বা ওই দূরত্বের সমীকরণটাকে ভেঙে দেয়। একদম ভেঙে দেয়। এটা প্রমাণ করে দেয় যে অশুভ শক্তিটা শুধু ঘরের ভেতরেই নেই, সেটা ঠিক তার ঘাড়ের কাছে দাঁড়িয়ে আছে। সে ভুক্তভোগীর প্রতিটি নড়াচড়া, তার দৃষ্টির দিক, সবকিছু নিখুঁতভাবে দেখতে পাচ্ছে। এটা শোনার পর তো তার হাত থেকে ফোন পড়েই যাবে। এটা একেবারে প্যারালাইজিং একটা অবস্থা। সে কাঁপতে কাঁপতে ধীরে ধীরে পেছনে ঘোরে, কিন্তু কাউকে দেখতে পায় না। চারদিক একদম ফাঁকা। আর ঠিক তখনই মাটিতে পড়ে থাকা ফোনটা আবার ভাইব্রেট করে। হ্যাঁ, এটাই শেষ ভয়েস মেসেজ। সে মেসেজটা প্লে করে, আর এখানেই সবচেয়ে বড় ধাক্কাটা আসে। এই মেসেজে কোনো ফিসফিসানি নেই, কোনো ভারী নিঃশ্বাসের শব্দ নেই। মেসেজটা একদম স্বাভাবিক। আর সবচেয়ে মর্মান্তিক ব্যাপার হলো, এটা ভুক্তভোগীর নিজের কণ্ঠস্বর। একদম নিজের কণ্ঠস্বরেই তাকে বলা হচ্ছে, পেছনে তাকাস না। আমার তো মনে হয় এই অংশটা মস্তিষ্কের পুরো প্রসেসিং ক্ষমতাকে পুরোপুরি অকেজো করে দেওয়ার জন্য যথেষ্ট। অবশ্যই, ভয়ঙ্কর কোনো দানবের কণ্ঠ শোবার চেয়ে নিজের স্বাভাবিক কণ্ঠস্বর যখন বিপদের সংকেত দেয়, সেটা অনেক বেশি ভয়ঙ্কর। কারণ এটা মানুষের নিজস্ব সত্তা বা আইডেন্টিটির একদম মূলে আঘাত করে। এটা ওই ডপেলগ্যাঙ্গার ইফেক্টের মতো কিছু একটা, তাই না? হ্যাঁ, মনস্তত্ত্বের ভাষায় একে ডপেলগ্যাঙ্গার ইফেক্ট বলা যেতে পারে। ডপেলগ্যাঙ্গার হল নিজেরই আরেকটা সত্তা, যা সাধারণত অশুভ কিছুর ইঙ্গিত দেয়। আচ্ছা, আধুনিক যুগে আমরা ওই ডিপ ফেক বা এআই ভয়েস ক্লোনিং নিয়ে মানুষের মধ্যে যে তীব্র আতঙ্ক দেখি,
তার মূলেও কি এই একই মনস্তত্ত্ব কাজ করে? একদম সঠিক পয়েন্ট ধরেছেন। আমরা আমাদের নিজেদের কণ্ঠস্বর খুব ভালো করে চিনি, কিন্তু যখন কোনো বাহ্যিক যন্ত্র থেকে আমরা আমাদের নিজেদেরই কণ্ঠস্বর শুনি এবং সেটা এমন কিছু বলছে যা আমরা এই মুহূর্তে বলিনি, তখন মস্তিষ্কে একটা কগনিটিভ ডিসোনেন্স বা চরম মানসিক দ্বন্দ্ব তৈরি হয়। তার মানে মস্তিষ্ক তখন এই প্যারাডক্স বা স্ববিরোধিতাকে মেলাতে পারে না, যে আমি কথা বলছি না কিন্তু আমি কথা বলছি। ঠিক তাই। নিজের কণ্ঠস্বর শোনার মানে হল বিপদটি আর বাইরের কোনো বস্তু বা অশরীরী কিছু নেই। বিপদ তার নিজের ভেতরেই ঢুকে পড়েছে, বা বলা যায় নিজের সত্তার সমান্তরালে চলে এসেছে। আর ওই যে বলে পিছনে তাকাস না, এটা নিজের কণ্ঠে শোনার অর্থ হল নিজেরই একটা অংশ সতর্ক করছে, কারণ সে জানে পেছনে কি আছে। অথবা আরও ভয়ঙ্কর সম্ভাবনা হল ওই অশুভ শক্তিটা সম্পূর্ণভাবে ভুক্তভোগীর রূপ ধারণ করেছে, তার কণ্ঠস্বর চুরি করেছে। এর ফলে মানুষের নিজের ওপর থেকে নিজের নিয়ন্ত্রণ পুরোপুরি হারিয়ে যায়। নিজের অস্তিত্ব এবং বাস্তবতা নিয়েই গভীর সন্দেহ তৈরি হয় তখন। নিজের সত্তার এই বিকৃতি যে কোনো গ্রাফিক বা ফিজিক্যাল হররের চেয়ে অনেক বেশি গভীর। হ্যাঁ, আর স্থায়ীও বটে। এরপর গল্পের শেষ দৃশ্যটা তো আরও শ্বাসরুদ্ধকর। মেসেজটা শোনার পরই ঘরের লাইট নিজে থেকে নিভে যায়, আর নিশ্ছিদ্র অন্ধকারে একদম ভুক্তভোগীর কানের কাছে কেউ খুব আস্তে বলে ওঠে, এখনো বুঝলি না, আমি তো তোর সাথেই আছি। বাপরে, এই লাইট নিজে থেকে নিভে যাওয়াটা হলো সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারানোর একটা চূড়ান্ত প্রতীক। মানব সভ্যতায় আলো সবসময় ভরসা, জ্ঞান এবং দৃষ্টিশক্তির প্রতীক। আলো নিভে যাওয়ার মানে হল ভুক্তভোগীকে পুরোপুরি অন্ধকারের, অর্থাৎ ওই অশুভ শক্তির দয়ায় ছেড়ে দেওয়া হলো। আর শেষ বাক্যটি যেটা বললেন, আমি তো তোর সাথেই আছি, এটা পুরো ঘটনাটিকে ডিজিটাল মাধ্যম বা হোয়াটসঅ্যাপের গণ্ডি থেকে বের করে এনে বাস্তবের মাটিতে আছড়ে ফেলে। ডিজিটাল জগতের যে স্ক্রিন বা পর্দাটা একটা কাল্পনিক দেওয়াল তৈরি করে রেখেছিল, সেটা পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেল, তাই তো? একদম। এবং এটা প্রমাণ করে যে বিপদ থেকে পালানোর আর কোনো পথ নেই, কারণ সাথে আছি কথাটার মানে হলো সে আর ঘরের কোনো একটা নির্দিষ্ট কোণে নেই। সে ভুক্তভোগীর নিজেরই একটা ছায়ার মতো অংশ হয়ে গেছে। হ্যাঁ, প্রথম মেসেজটা এসেছিল একটা সাধারণ ডিজিটাল সংকেত হিসেবে। এরপর সেটা ঘরের পরিচিত আলমারির দরজা খুলে বাস্তব জগতে নিজের উপস্থিতি জানালো। তারপর সেটা নিজের কণ্ঠস্বর চুরি করে ভুক্তভোগীর মানসিক নিয়ন্ত্রণ ছিনিয়ে নিল। আর সবশেষে অন্ধকারের মধ্যে সরাসরি কানের কাছে ফিসফিস করে কথা বলে একটি চূড়ান্ত শারীরিক উপস্থিতি নিশ্চিত করল। অসাধারণ একটা সাইকোলজিক্যাল প্রোগ্রেশন। ডিজিটাল জগতের একটা সামান্য অজানা নম্বর থেকে শুরু হয়ে কিভাবে একটা ঘটনা মানুষের মনের সবচেয়ে অন্ধকার কোণে গিয়ে আঘাত করতে পারে, তা এই সোর্সটিতে দারুণভাবে ফুটে উঠেছে। ঠিক। আধুনিক যুগে মানুষ মনে করে যে স্মার্টফোন বা প্রযুক্তি তাদের বাইরের পৃথিবীর সাথে যুক্ত রাখে, তাদের নিরাপদ রাখে, এক ক্লিকেই সাহায্য চাওয়া যায়। কিন্তু এই আখ্যানটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ওই একই যন্ত্রটা কিভাবে মানুষের সবচেয়ে অরক্ষিত মুহূর্তে একটা অশুভ শক্তির অনুপ্রবেশের প্রধান দরজা হয়ে উঠতে পারে। এবং এটি বারবার প্রমাণ করে যে মানুষের মনে প্রকৃত আতঙ্ক তৈরি করার জন্য কোনো রক্তারক্তি বা বিভৎস দৃশ্য, যাকে আমরা গ্রাফিক ভায়োলেন্স বলি, তার প্রয়োজন হয় না। মানুষের মন নিজেই তার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠতে পারে যদি তাকে সঠিক সাইকোলজিক্যাল ট্রিগার দেওয়া যায়। পরিচিত পরিবেশের অপরিচিত আচরণ, অজানার প্রতি ভয়, শূন্যতা আর নিজের সত্তার চুরি হয়ে যাওয়া, এই সব উপাদানগুলো একসাথে মিলে এই ঘটনাটিকে একটা নিখুঁত মনস্তাত্ত্বিক ভীতির উদাহরণে পরিণত করেছে। আমরা প্রতিনিয়ত যে বিষয়গুলোকে সবচেয়ে সাধারণ এবং নিরাপদ বলে ধরে নিই, সেগুলোই হয়তো কোনো এক রাতে সবচেয়ে বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়াতে পারে। এই পুরো বিশ্লেষণটার পর একটা গভীর চিন্তার জায়গা তৈরি হয়। আমরা সাধারণত বাইরের কোনো অশরীরী আত্মা, ভূত বা অজানা দানবকে ভয় পাই, কারণ আমাদের ধারণা বিপদ সবসময় বাইরের পৃথিবী থেকে আসবে। একদম। কিন্তু যদি আসল ভয়ের কারণ সেগুলো না হয়, যদি এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয় যেখানে মনে হতে থাকে যে সবচেয়ে সুরক্ষিত ব্যক্তিগত জায়গা, সাধের শোভার ঘর, নিজের হাতের সবচেয়ে কাছের যন্ত্রটি, এমনকি নিজের পরিচয় বা নিজস্ব কণ্ঠস্বর যে কোনো মুহূর্তেই আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে, এটা ভাবলেই গা শিউরে ওঠে, তাই না? তাহলে কি রাতের অন্ধকারে নিজেদের ঘরের চার দেওয়ালের মাঝে দরজা জানালা বন্ধ করে যখন কেউ সম্পূর্ণ একা বসে থাকে,
তখন কি সে সত্যিই একা থাকে? নাকি অবচেতনেই স্মার্টফোনের স্ক্রিনের আড়ালে বা ঘরের কোনো অন্ধকার কোণে অন্য কেউ নিঃশ্বাস ফেলছে? গভীর রাতে যখন কোনো ফোন হঠাৎ ভাইব্রেট করে ওঠে, তখন কি আর আগের মতো নির্লিপ্তভাবে সেই মেসেজটি প্লে করা সম্ভব?